আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি ভালো আছো। আমরা কোষ এবং কোষের গঠন অধ্যায়টা পড়তেছিলাম। কি পড়তেছিলাম একটু দেখে আসি, রিভিউ করে আসি হালকা। প্রথমে আমরা কোষের আলোচনা করছি। কোষ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছেন, সেই সম্পর্কে শুনছি। প্রথম কিভাবে কোষ সৃষ্টি হয়েছে এবং কোষ থেকে কিভাবে এন্ডোসিম্বায়োসিসের মাধ্যমে আমাদের এখনকার যে কোষগুলো সেই কোষগুলো বিকশিত হয়েছে সেগুলো সম্পর্কে জেনেছি। কোষবিদ্যার কোন কোন বিজ্ঞানী কোষবিদ্যার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। তারপরে কোষের বিভিন্ন ক্লাসিফিকেশন পড়েছি, ক্লাসিফিকেশন গুলার যাওয়ার পরে মূলের একটা কোষের মধ্যে কি কি জিনিস পাবা তুমি, সেই আলোচনায় আমরা গেলাম। সেখান থেকে অলরেডি আমরা কোষ প্রাচীর সম্পর্কে পড়া পড়া শেষ করেছি। তো জড় বস্তুর মধ্যে আমাদের কোষ প্রাচীরটাই মেইনলি ছিল। নির্জীব বস্তু, এই যে কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড, এটা নিয়ে আমরা তৃতীয় অধ্যায়ে পড়ব। এনজাইম নিয়েও আমরা তৃতীয় অধ্যায়ে পড়ব। হরমোন নিয়ে আমরা জুলজিতে পড়ব। পিগমেন্ট হচ্ছে আহ, অনেক কিছুই আছে, এক একটা এক এক জায়গার মধ্যে পাওয়া যায়। তো পিগমেন্টের মধ্যে আমরা যদি বলি ক্লোরোফিল, সেই ক্লোরোফিলটা আমরা আজকের ক্লাসে পড়বো প্লাস্টিক অংশের মধ্যে। নেকটার নিয়ে আমাদের আসলে তেমন আর পড়া থাকে না। বর্জ্য পদার্থ এগুলো আমাদের পড়া হয় না। আমরা মূলত কিডনি যখন পড়ি, কিডনির মধ্যে এইসব ওয়েস্ট প্রোডাক্ট, আমাদের বডিতে না, এটা তো উদ্ভিদ কোষের জন্য পড়তেছি। আমাদের বডির যে ওয়েস্ট প্রোডাক্ট গুলা, বর্জ্য পদার্থ আছে, সেগুলো আমরা পড়ে থাকি ষষ্ঠ অধ্যায়ে। এদিকে আবার আসো, প্রোটোপ্লাজম বা কোষস্থ সজীব বস্তু। এই কোষস্থ সজীব বস্তুর মধ্যে ইতিমধ্যে আমরা কোষ ঝিল্লি পড়েছি, সাইটোপ্লাজম অঙ্গাণু যা কিছু ছিল। তার মধ্যে রাইবোজোম নিয়ে পড়াশোনা শুরু করলাম। রাইবোজোম, সেন্ট্রিওল পড়ছি। এখানে যে প্রোটিওজোম আছে, প্রোটিওজোম নিয়ে আমাদের বইয়ের ডিটেইলস নাই। তুমি জাস্ট এখান থেকে একটা জিনিসই জানবা, সেটা হলো এদেরকে কোষের মেইন সুইচ বলি। এদের কাজ কি? এরা হচ্ছে রাইবোসোমের উল্টা কাজ করে। ইট মিনস রাইবোসোম কি করতো? প্রোটিন সংশ্লেষণ করতো, আর এরা হচ্ছে প্রোটিন ভাঙে, প্রোটিন বিশ্লেষণ। শেষ, রাইবোসোমের কথা গেল। তারপরে আসো পারক্সিজম। পারক্সিজম পড়ি নাই, সেল ভেহিকুল। আচ্ছা, এখান থেকে আমরা সেল ভেহিকুলটা পড়ে ফেলছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ে ফেলছি, লাইসোজোম পড়ে ফেলছি, গোলজি বডি পড়ে ফেলছি। বাকি আছে ইতিমধ্যে কোষীয় কঙ্কাল, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং পারক্সিজম। এগুলো আমরা আজকে পড়বো এবং নিউক্লিয়াসটা পড়বো। তো দেখো, একদম শুরুতে আছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে সবার একটা জিনিস অন্তত আইডিয়া আছে, যে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বলা হয়। পাওয়ার হাউসের বাংলা কি? শক্তি ঘর। এবং এখানে কিন্তু কোনো খাদ্য তৈরি হয় না, তবে কোনো খাদ্য তৈরি হয় কোথায়? প্লাস্টিডের মধ্যে। শক্তি তৈরি হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। খাদ্য তৈরি আর শক্তি তৈরি দুটো আলাদা জিনিস। তারপরে এখান থেকে একটা নাম ছিল বায়োপ্লাস্ট, হয়ে গেছে, বায়োপ্লাস্ট বলা হয়। তো এই অপর নামগুলা কি প্রত্যেকটা অঙ্গাণুই পড়তেছো, এবং প্রত্যেকটা অঙ্গাণুর মধ্যে দেখতেছো যে কিছু অপর নাম আছে। অপর নামগুলা কিন্তু পরীক্ষায় ভালোই আসে। তারপরে যাও, এখন কথা হলো মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর বলে, কেন বলে? এটা 2 মার্কের জন্য আসতে পারে। এটা তোমরা 9-10-এও পড়ছো। 9-10-এর বইও ছিল যে আমরা যে শ্বসন প্রক্রিয়ার কথা বলি, শ্বসন প্রক্রিয়ার মধ্যে 4টা ধাপ আছে: গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, এবং আরেকটা কি, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এই যে এখানে আমাদের ক্রেবস চক্র এবং এসিটাইল কি বলে, ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এই 2টা ধাপ ঘটে থাকে। এই শ্বসন প্রক্রিয়ার 2টা ধাপ ঘটে থাকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। যেহেতু এই 2টা ধাপ মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে থাকে, সেজন্য আমরা, এবং এই 2টা ধাপেই তো সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়, সেজন্য এই মাইটোকন্ড্রিয়াকে আমরা শক্তি ঘর বা পাওয়ার হাউস বলে থাকি। আচ্ছা, তারপরে কথা, যে মাইটোকন্ড্রিয়া কয় আবরণী বিশিষ্ট? সবগুলাই 2 আবরণী বিশিষ্ট বইয়ের মধ্যে যা আছে। কিছু আছে আবরণীবিহীন, কিছু আছে আবরণীযুক্ত।
আবরণীবিহীন গুলো একসাথে আমরা তো একটু আগেই দেখে আসলাম লিস্টটা। আবরণীবিহীন কি কি আছে? কোষ কঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রিওল। আর এর বাইরে যারা আছে সবাই আবরণীযুক্ত। এদের মধ্যে লাইসোজোমটা হলো এক আবরণী বিশিষ্ট, বাকি মোটামুটি বেশিরভাগই দুই আবরণী বিশিষ্ট। তাহলে দ্বিস্তর বিশিষ্ট আবরণীযুক্ত সীমিত সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম সীমিত, যে সীমিত সাইটোপ্লাজম দিয়ে কি বোঝাইছে, মানে এখানে ম্যাট্রিক্সটা তুলনামূলকভাবে কম, যেহেতু এর মধ্যে অনেক জিনিসপাতি আছে। যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র ঘটে, আমরা অলরেডি এটা সম্পর্কে ক্লাস 19 পড়ে আসছি। ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র ঘটে থাকে, তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। ডান। তারপরে যাও, আবিষ্কার এবং নামকরণ। এই প্রত্যেকটা অঙ্গাণুর মধ্যে এসে আবিষ্কারের নামকরণ নিয়ে একটু ঝামেলা লাগে। এগুলো পড়বা কিনা দেখো, যদি তোমার অবস্থা খুবই ভালো থাকে তাহলে পড়তে পারো। এগুলো বিভিন্ন কোচিং টোচিং এর পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সাম এইসবগুলোর মধ্যে আসে। কিন্তু তুমি যদি এইচএসসি এর কথা বললো বা অ্যাডমিশন টেস্টের কথা বললো, তেমন একটা কাজে লাগে না। মানে তোমার বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, এগুলাই তো মেইন। এটা হচ্ছে তোমার এক্সট্রা প্রিপারেশন, যদি তুমি নিতে চাও, চাইলে নিতে পারো। কোচিং এর পরীক্ষা টরীক্ষা এগুলা কাজে লাগতে পারে। তো বড় বড় পরীক্ষাগুলোতে কাজে লাগবে না। Okay? এখান থেকে এই অল্টম্যানের কথাটা পড়ো, যে অল্টম্যান বায়োপ্লাস্ট আবিষ্কার করেছেন, বায়োপ্লাস্ট নামকরণ করেছেন। আর কার্ল ব্যান্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করেছেন। এই আর কি কথাগুলো লাগবে। তারপরে যাও, কোষ আয়তনের প্রায় 20 ভাগ হলো মাইটোকন্ড্রিয়া। উৎপত্তির মধ্যে মাইটোকন্ড্রিয়ন, আচ্ছা আমরা তো জানি মাইটোকন্ড্রিয়া হলো বহুবচন, মাইটোকন্ড্রিয়ন হলো একবচন। এখন একটু জিনিস পড়াই ফেলি, যখন এডমিশন টেস্ট দিবা তখন তো ইংলিশ আমি পড়াবো। মাইটোকন্ড্রিয়ন, এই যে কোনো কিছুর নামের শেষে যদি অন থাকলে, তাহলে সেটা চেঞ্জ করে এ দিয়ে দিব। অন থাকলে সেটা হয় একবচন বা সিঙ্গুলার, এ থাকলে সেটা হয় প্লুরাল। শেষ। সংখ্যাতে আসো এবার। সংখ্যা, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা প্রতি কোষে কত? প্রতি কোষে 300 থেকে 400টা, এবং লিভার কোষে 1000 বা ততোধিক। এমিবাতে আরো বেশি থাকে। এই জিনিসগুলো লাগবে। আকৃতি, আয়তন, আচ্ছা আকৃতিও লাগবে না, আয়তনও লাগবে না, জাস্ট এটা পড়বা যে কোষ আয়তনের কত পার্সেন্ট মাইটোকন্ড্রিয়াল। আনসার হচ্ছে 20% মাইটোকন্ড্রিয়াল। ওকে, তাহলে আকৃতি বাদ, আয়তন বাদ। এসব সংখ্যা ভিত্তিক ইনফো পড়ে মাথা নষ্ট করতে যাবে না। এগুলা খুবই লেস ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট বলতে কি ইম্পর্টেন্ট না, তুমি পড়ে থেকে খাইতে ফেলো, বাদ। তারপরে যাও, মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। এই মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠনটা পরীক্ষার জন্য গ মার্ক অথবা ঘ মার্ক এই অধ্যায়ে আসে। যে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন লেখো। মানে এত বড় গঠন গঠন তো আর তুমি লিখতে পারবে না পরীক্ষার সময়, তুমি তো রোবট না যে পরীক্ষা এখানে যা স্ক্যান করতেছো একদম ডিরেক্ট ওখানে লিখে দিয়ে আসবে। তো পরীক্ষার সময় তুমি কি কি লিখবা এইটাও জানা জরুরি, স্পেশালি এইচএসসি পরীক্ষার জন্য বা কলেজের পরীক্ষাগুলোর জন্য। এডমিশন টেস্টে এইসব প্যারা নাই, এডমিশন টেস্টে প্রশ্ন আসবে কোষ আয়তনের কত পার্সেন্ট হলো মাইটোকন্ড্রিয়া, আনসার হবে 20%। সহজ, এমসিকিউর মতো। এখন এডমিশন টেস্ট তো আর প্রথমে দিবা না, আগে তো কলেজের পরীক্ষা দিতে হবে। তো এইটা গ বা ঘ মার্কের জন্য আসলে কিভাবে তুমি আনসার করবা এটা আগে সাজাবা। এবং তোমাকে কিন্তু এই প্রশ্ন আসলে, যে কোনো কিছুর গঠন যদি বায়োলজিতে আসে, মাস্ট এখানে একটা চিত্র লাগে, এখানে এই চিত্রটা দিতে পারো। ওকে, ডান। তারপরে যাও, আবরণী। তাহলে এখানে আমি যদি এই চিত্রের কথা বলি, এই চিত্রটাই মোটামুটি এনাফ বোঝার জন্য, স্ট্রাকচারটা বোঝার জন্য। এই চিত্রটাই তুমি পরীক্ষার সময় দিবা। বা ক্লাস 9-এর একটা বই আছে, 9-10-এর যে বইটা, সেই বইয়ের যে মাইটোকন্ড্রিয়ার চিত্র, ওই মাইটোকন্ড্রিয়ার ওই চিত্রটা দিও আমাদের এইচএসসি পরীক্ষার জন্য, ওইটাই বেশি বেটার। এখানে তো অনেক সাদা কালো করে আছে। ক্লাস 9-10-এর বইয়ের চিত্র, এটা তো অলরেডি সবাই প্র্যাকটিস করেই আছে, ওই চিত্রটা দিলেই হবে পরীক্ষার জন্য। এখন আসো আবরণী। শুরু থেকে বলে আসতেছি মাইটোকন্ড্রিয়া আবরণী কয় লেয়ার বিশিষ্ট? 2 লেয়ার। এবং যা কিছু আছে প্লাস্টিড ছাড়া, প্লাস্টিড দেখবো অন্য কিছু, যা কিছু আছে সবাই হচ্ছে কোষ ঝিল্লির মতো লিপোপ্রোটিন বাই লেয়ার নিয়ে গঠিত। ঠিক। বাইরের যে লেয়ারটা আছে,
বাইরের যে লেয়ার, তোমার বাসার যে বাউন্ডারি, তোমার বাসার তো একটা বাইরের লেয়ার আছে, মানে বাইরের ওয়াল আছে। এই ওয়ালের বাইরেও কি বাউন্ডারি আছে না? তো বাইরের ওয়ালের কাজ কি আর বাউন্ডারির কাজ কি? বাউন্ডারি কাজ পুরোটাই হচ্ছে প্রোটেকশন, এর বাইরে আর কোনো কাজ না। তাহলে বাইরের যে লেয়ারটা আছে তার অংশ হচ্ছে, তার কাজ হচ্ছে ভিতরের অংশকে রক্ষা করা। কিন্তু বাসার যে ওয়ালটা আছে, বাসার ওয়াল তো বাসাটা ফরমেশনে কাজে লাগতেছে। তার মানে বাইরের মেমব্রেনটা হয় কোনো ধরনের আহ এমনিতে আদার্স কোনো কাজ থাকে না, ভিতরের অংশকে রক্ষা করাই হচ্ছে এর কাজ থাকে। আর ভিতরের যে অংশটা আছে সেটা দিয়ে বাসাটা ফরমেশন হয়। কারণ এই ভিতরের ওয়ালটা হচ্ছে কর্মবিধায়ক, বাংলায় বলে আর কি, পরীক্ষা এইভাবে আসবে যে বাইরের ওয়ালটা হলো রক্ষণাত্মক আর ভিতরের অংশ কর্মবিধায়ক। মানে ভিতরের অংশে কাজ আছে, বাইরের অংশে তেমন কোনো কাজ নাই। আচ্ছা, এখানে আমি বাইরের ওয়াল বলতে কি বোঝাইতেছি আর ভিতরের ওয়াল বলতে কি বোঝাইতেছি দেখো। এই যে লেয়ারটা দিলাম না, এটা হচ্ছে বাইরের ওয়াল, দুইটার মানে দুইটা লেয়ার না, দুইটার মিলাই একটা, একটা ওয়াল, একটা মেমব্রেন। এটা হচ্ছে বাইরের মেমব্রেন, আর ভিতরের মেমব্রেন হচ্ছে এটা। এই আর কি, যাই হোক। তাহলে বাইরের ওয়াল, বাইরের মেমব্রেন, ভিতরের মেমব্রেন, এগুলা পড়লাম। যা, বাইরের মেমব্রেনটা খাঁজবিহীন, ভিতরে বাইরে ইত্যাদি কত কিছু লিখছে, এগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো কথা লিখে নাই এখানে। বাইরের ওয়ালের তেমন কোনো কাজ নাই, তাই ইটিসি এইসব জিনিস কিছু কিছু থাকে না, এনজাইম টেনজাইম কিছু নাই। তারপরে দুটা আবরণের মাঝখানে, যেমন বাইরের আবরণ ভিতরের আবরণ, দুই আবরণের মাঝখানে কতটুকু গ্যাপ থাকে? এটা হচ্ছে 6 থেকে 8 ন্যানোমিটার। মানে এই যে ডিস্টেন্সটা আছে, এটা কতটুকু? এই ডিস্টেন্সটা কতটুকু? 6 থেকে 8 ন্যানোমিটার, এটা লাগে। ওকে না? তারপরে যাও প্রকোষ্ঠ। তো প্রকোষ্ঠ দেখে কি মনে হয়? এখানে কয়টা প্রকোষ্ঠ আছে? প্রকোষ্ঠ মানে হচ্ছে রুম। এটা একটা প্রকোষ্ঠ, এটা আরেকটা প্রকোষ্ঠ, এইটাই তো। তাহলে বাইরের প্রকোষ্ঠ এবং ভিতরের প্রকোষ্ঠ, দুইটা প্রকোষ্ঠ আছে। এটার নাম বহিস্থ কক্ষ, আর এরপরটার নাম অভ্যন্তরীণ কক্ষ। এই আর কি কথাবার্তা। অভ্যন্তরীণ কক্ষের ভিতরে কি আছে? এই অংশ পুরাটাই, এগুলো সবই হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এর মধ্যে আদার্স আর অনেক কিছু আছে। এই ভিতরের অংশ পুরাটাই ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে মাতৃকা। ওকে, তাহলে প্রকোষ্ঠ শেষ। প্রকোষ্ঠের পরীক্ষা আসার মতো কিছু নাই। তারপরে যাও পৃষ্ঠি বা প্রবর্ধক। এই যে এই লেয়ারটা তো এমন ডিরেক্টলি এমনি হয়ে গেছে, এই ভিতরের লেয়ারটা তো এভাবেই হইতে পারতো, তাই না? এরকমই হইতে পারতো। এরকম না হয়ে সেই রকম ভাবে কিছু আঙ্গুলের মতো ভাঁজ দেখা, কিছু আঙ্গুলের মতো ভাঁজ দেখা দিছে। এই আঙ্গুলের মতো ভাঁজ, এই যে আঙ্গুলের মতো ভাঁজ গুলা দিছে, এই এক একটা ভাঁজকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টি, ক্রিস্টি। তাহলে এই বাইরের মেমব্রেন সোজা কিন্তু ভিতরের দিকে গিয়ে একটা আঙ্গুলের মতো অংশ সৃষ্টি করেছে, তাকে বলা হয় ক্রিস্টি। তো ক্রিস্টি থেকে এখানে জাস্ট যখন পরীক্ষায় আসবে, তোমার তো রিটেনে আসলে সেগুলো বাংলা ব্যাখ্যা করে লিখতে হবে। ব্যাখ্যা করে কি লিখবা? আবরণীর মধ্যে লিখবা যে দুই মেমব্রেন, দুইটা লেয়ার নিয়ে গঠিত, লিপোপ্রোটিন নির্মিত। বাইরের লেয়ারটি হলো, বা বাইরের যে মেমব্রেনটা, বাইরের মেমব্রেনটা হলো রক্ষণাত্মক, ভিতরের মেমব্রেনটা কর্মবিধায়ক, এবং দুইটা আবরণীর মাঝখানে থাকে এতটুকু ব্যবধান, শেষ। প্রকোষ্ঠ থেকে লিখবা যে দুইটা প্রকোষ্ঠ থাকে, বহিস্থ কক্ষ, অভ্যন্তরীণ কক্ষ। অভ্যন্তরীণ কক্ষে ম্যাট্রিক্স থাকে। দৃষ্টি থেকে লিখবা ভেতরের মেমব্রেন ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে, সেটা হলো ক্রিস্টি। তারপরে যাও অক্সিজোম। অক্সিজোম আর এটিপি সিনথেস, এই অক্সিজোম আর এটিপি সিনথেস আসলে সেম সেম জিনিস, একই জিনিস। যখন সে এটিপি সিনথেসিস করে তখন তার নাম হয় এটিপি সিনথেস, যখন সে কিছু করে না তখন তার নাম অক্সিজোম। তাহলে এটিপি সিনথেস হচ্ছে অক্সিজোমের অ্যাক্টিভ ফর্ম। এই জিনিসটাকে বুঝছি না? আবার সম্ভবত সম্ভবত লিখে দিচ্ছে। সম্ভবত কি জিনিস সিরিয়াসলি বলতে হবে, শিওরলি বলতে হবে, অক্সিজোম আর এটিপি সিনথেস সেম জিনিস। বাট এটার ক্ষেত্রে কোনো এটিপি লাগে না, এটিপি তৈরি হয় না। এটিপি সিনথেসে এটিপি তৈরি হয়। ওকে ডান। তো এখানে অক্সিজোম জিনিসটা কি? এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরের লেয়ারের মধ্যে এই গুলা 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 দেওয়া আছে, এগুলা কি জিনিস?
এগুলাই হচ্ছে অক্সিজোম। ওকে, তাহলে অক্সিজোম হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির গায়ে বা ভিতরের যে মেমব্রেনটা আছে, ভিতরের মেমব্রেন বা ক্রিস্টির গায়ে লেগে থাকে। এই যে অক্সিজোম আছে, অক্সিজোমের বৃন্তক মস্তক, বোটা এবং ভূমি নিয়ে গঠিত হয়ে থাকে। মানে কি? এই যে ধরো, এটা তো একটা অক্সিজোম। এখানে কি বলছে? অক্সিজোমটা বৃন্তক অথবা অবৃন্তক হতে পারে, মানে মস্তক, বোটা এবং ভূমি নিয়ে গঠিত। এটা হলো ধরো এর মস্তক, এটা হলো বোটা, আর এটা হচ্ছে ভূমি, এরকম। তাহলে মস্তক, বোটা, ভূমি নিয়ে গঠিত। এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস না, এমনিতে জাস্ট র্যান্ডম একটা ইনফো। এটিপি সিনথেসিস হলো অক্সিজোম শেষ। এটিপি সিনথেস, এটিপি সিনথেসে এটিপি সংশ্লেষিত হয়, আর কিছু লাগে না। বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম। বৃত্তাকার ডিএনএ থেকে পড়বা যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে, রাইবোজোম আছে 70S। এরা কোথায় থাকে? ম্যাট্রিক্সে থাকে। শেষ কথা। তো ডিএনএ কিভাবে থাকে এটা তো আগেই বলছি, তাই না? ডিএনএ কিভাবে থাকে এটা আগেই বলছি। এন্ডোসিম্বায়োসিস, একদম ফার্স্ট ক্লাসের ফার্স্ট পৃষ্ঠাতে ছিল। এন্ডোসিম্বায়োসিসের মাধ্যমে এরা ডিএনএটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করে। ওকে, ডান। মাইটোকন্ড্রিয়া নিজস্ব ডিএনএ না থাকলে মাইটোকন্ড্রিয়ার পক্ষে কোষীয় শ্বসন সম্পন্ন করা সম্ভব হতো না। আচ্ছা, একটা জিনিস বলো আমাকে, যে কোনো কিছু যদি কোষ হইতে হয় তাহলে তার জন্য কি থাকা মাস্ট? কোষ টোষ তো অনেক কিছু পড়ে ফেললাম, তো 9-10 এর বেসিক, বাট একটা কোষ যদি কোষ হইতে হয়, মিনিমাম কি লাগবে? এটার আনসার হচ্ছে রাইবোজোম লাগবে, এবং নিউক্লিক অ্যাসিড লাগবে। হয় সেটা ডিএনএ অথবা সেটা আরএনএ, এই আর কি বিষয়। রাইবোজোম লাগবে এবং নিউক্লিক অ্যাসিড লাগবে। তো দেখো, এই যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার ভিতরে ডিএনএও আছে, রাইবোজোমও আছে। তার মানে কি মাইটোকন্ড্রিয়া একটা নিজে কোষ? কি কোষ না? মাইটোকন্ড্রিয়া নিজে একটা কোষ। এবং এই জন্যই আমরা এন্ডোসিম্বায়োসিস যখন পড়ছিলাম, মাইটোকন্ড্রিয়াকে আমরা বায়বীয় ব্যাকটেরিয়া হিসেবে পড়ছিলাম। ওকে, ডান। আচ্ছা, এরপরে যাও। ভৌত গঠন কিন্তু আমাদের শেষ। যদি পরীক্ষায় মাইটোকন্ড্রিয়ার গঠন হিসেবে আসে, তখন কিন্তু ভৌত গঠনও দিতে হবে, রাসায়নিক গঠনও দিতে হবে। একটা লিখে দিয়ে এসো না, তাহলে মার্ক পাবা অর্ধেক। ভৌত গঠন লিখতে হবে, রাসায়নিক গঠন লিখতে হবে। আর যদি বলেই দেয় যে ভৌত গঠন লিখবে, তাহলে ভৌত গঠন লিখবা। আচ্ছা, সাধারণত ভৌত গঠন লিখতে বলে না, লিখতে বললে রাসায়নিক গঠন, ভৌত গঠন দুইটাই বলে। এরপরে যাও রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন 65% থাকে প্রোটিন। বাকি ভ্যালুগুলো আসলে মনে রাখা একটু ডিফিকাল্ট। মনে রাখতে রাখতে পারো, এই দুইটা অন্তত মনে রাখ, বাকিগুলা ভুলে গেলে সমস্যা নাই। আর লিপিডের মধ্যে কত পার্সেন্ট কি আছে, তাহলে ইম্পর্টেন্ট না, তুমি চাইলে মনে রাখতে পারলে খুবই ভালো। মনে রাখতে তো সবসময় ইন্টারেস্ট করি, তো সেটা শেষ পর্যন্ত মনে রাখতে হবে আর কি, যেটা এখন পড়তেছো এটা যাতে একদম এডমিশন টেস্ট পর্যন্ত মনে থাকে। এখন পড়ে কয়দিন পরে ভুলে গেলে তো লাভ নাই। তারপরে যাও ভিটামিন এ। এমন না যে ভুলে যাবা না, এখন এটা যা পড়তেছো সবই ভুলে যাবা, বাট ভুলে গেলেও যাতে মানে এটা তোমার লেভেলে থাকে এমন কিছু পড়তে যাবা না, যে জিনিস পরবর্তীতে মনে হবে, মানে এখন পড়তেছো পরে মনে হবে ধর এটা পরে ভুল করছি, সময় নষ্ট হয়েছে, কাজের না। যেমন এখানে এই জিনিসগুলো কাজের না, তো পরে লাভ নাই, আলটিমেটলি এডমিশন টেস্টেও আসবে না, এইচএসসি তেও আসবে না। আচ্ছা, তারপরে যাও ভিটামিন ই। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোন ভিটামিন থাকে? আনসার হচ্ছে ভিটামিন ই। আমরা যখন গোলজি বডি পড়লাম কিছুক্ষণ আগে, গতকালকে, তখন গোলজি বডির মধ্যে কোন কোন ভিটামিন পাইছিলাম? গোলজি বডির মধ্যে দুইটা ভিটামিন পাইছিলাম, একটা হচ্ছে ভিটামিন কে যেটা হলো এর রাসায়নিক গঠন উপাদান, আর একটা হলো ভিটামিন সি যেটা হলো সঞ্চয় করে রাখে। আর এখানে পাচ্ছি ভিটামিন ই। ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে,
অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে আমরা মূলত কোষ রসায়ন অধ্যায় পড়ি যে কোনটার কি কাজ। তারপরে যাও, মাইটোকন্ড্রিয়ার ঝিল্লির লিপোপ্রোটিন সমৃদ্ধ 100 প্রকারের এনজাইম কোএনজাইম আছে। 0.5% আরএনএ আছে। তাহলে এই দুইটা কথা লাগবে যে মাইটোকন্ড্রিয়াতে এনজাইম কয়টা আছে, 100 প্রকার। লাইসোজোমে যখন পড়ছো কয় প্রকার এনজাইম আছে, 40 থেকে 50 প্রকারের। এই যে জিনিসপাতি একটার সাথে আরেকটা কোরিলেট করা, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যেমন এটার কয় প্রকার এনজাইম পড়ছো, আর কোথায় কোথায় কি পড়ছো, লাইসোজোমের মধ্যে কয় প্রকার এনজাইম ছিল, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কয় প্রকার এনজাইম ছিল। এই জিনিসগুলো রিকল করতে হবে। রিকল না হয়তো থাকবে না, তোমার হয়তো মনে নাই থাকতে পারে, বাট যখন এটা পড়তেছো এই জিনিসটা তো মাথায় আসে যে অন্য কিছুর মধ্যে পড়ছিলাম যে কি টাইপের এনজাইম, কয় ধরনের এনজাইম আছে। তখন গলজি বডিটা যেটা, গলজি বডি ছিল না আসলে, লাইসোজোমের কয় ধরনের এনজাইম আছে দেখে আসবা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কয় ধরনের আছে দেখে আসবা। তাহলে একটার সাথে আরেকটা রিলেট থাকবে, নাইলে মনে হবে যে সবই আলাদা আলাদা। এখানে কিন্তু যে মুখস্থ অনেক বলার কিছু নাই, এটা মুখস্থ তো মানে করতেই হবে। 0.5% আরএনএ থাকে। তারপরে যাও, মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে কার্ডিওলিপিড নামক বিশেষ ফসফোলিপিড উপাদান আছে। আচ্ছা, এখন কথা হলো ফসফোলিপিড জিনিসটা কি, এটা নিয়ে কোষ রসায়ন অধ্যায় আছে। ফসফোলিপিড মানে বোঝায় ফসফেট। ফসফেট মানে আসলে ফসফরিক থেকে আসে, ফসফরিক অ্যাসিড থেকে। ফসফরিক অ্যাসিড প্লাস লিপিড। লিপিড কে ভাঙলে কি পাওয়া যায়, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। অত কিছু ভাঙতেছি না, ফসফরিক অ্যাসিড আর লিপিড মিলে হয় ফসফোলিপিড। এই ফসফোলিপিডের মধ্যে একটা স্পেশাল ক্লাসিফিকেশন হচ্ছে কার্ডিওলিপিন। এই কার্ডিওলিপিন কোথায় পাওয়া যায়, যখন ওদের দুই তিনটা পড়ে ফেলবা তারপর দেখবা যে আয় হায়, কার্ডিওলিপিন তো জীবনে নামই শুনি নাই। কার্ডিওলিপিন কিন্তু ইম্পর্টেন্ট। এটা কোথায় থাকে, মাইটোকন্ড্রিয়ার ইন্টারনাল যে মেমব্রেনটা আছে, মানে অন্তঃঝিল্লি, এই মেমব্রেনের মধ্যে থাকে কার্ডিওলিপিনটা। ওকে, তো আমাদের মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক এবং ভৌত গঠন শেষ। এরপর আসো মাইটোকন্ড্রিয়ার কাজ। কাজগুলো একটু মনে রাখতে হবে, যেমন শক্তি উৎপাদন করে, শক্তি শোষণের যে ধাপগুলো আছে ধাপগুলো সম্পন্ন করে। তারপরে ডিএনএ আরএনএ উৎপন্ন করা। ডিএনএ আরএনএ মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা জানি ডিএনএ থাকে, নিজস্ব ডিএনএ আছে, সুতরাং ডিএনএ আরএনএ উৎপন্ন করবে। আর আমরা জানি ডিএনএ আরএনএ দ্বারা বংশগতির ভূমিকা রাখে। শেষ। তারপরের কথা, এই জিনিসটা সবাই ভুল করে, প্রোটিন সংশ্লেষ এবং স্নেহ বিপাকে সাহায্য করে কোনটা, আনসার হলো মাইটোকন্ড্রিয়া। ক্যালসিয়াম পটাশিয়াম সক্রিয় পরিবহন ভূমিকা রাখে কোনটা, আনসার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। শুক্রাণু ডিম্বাণু গঠনে ভূমিকা রাখে কোনটা, আনসার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এগুলা কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিসের পাবা, যেমন শুক্রাণু ডিম্বাণু গঠনে যে সহায়তা করে, কিভাবে করে, এটা শুক্রাণু ডিম্বাণুর যে চ্যাপ্টার মানব জীবনের ধারাবাহিকতা, ওই অধ্যায়ে পাবা। তখন এখানে বলে লাভ নাই, কারণ প্রথম অধ্যায় আসলে অনেক ইনফো, অনেক কঠিন। এই অধ্যায়ের মধ্যে যদি আমি বাকি অধ্যায়গুলোকে মার্চ করতে যাই, তখন মনে হবে এই অধ্যায়টা আসলে অনেক কঠিন। কোনো কিছু এত কঠিন মনে করার ফিল নাই। এটা জাস্ট এখন শুক্রাণু ডিম্বাণু গঠনে সহায়তা করে, সিম্পলি মুখস্থ রাখো। কিভাবে করে এটা পরে দেখবা। একই জিনিস যদি সব অধ্যায়ের জিনিসগুলো দিয়ে এক অধ্যায়ের মধ্যে নিয়ে আসো, তাহলে এই অধ্যায় পরে আর পড়তে ইচ্ছা করবে না। ওকে। তারপরে ক্যালসিয়াম এর ঘনত্ব রক্ষা করা, এটা ইম্পর্টেন্ট। অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। অ্যাপোপ্টোসিস জিনিসটা মানে কি, মানে আমাদের কোষ কিন্তু ডেইলি কিছু জিনিস মারা যাচ্ছে। এটা তো পড়ছো যে আমরা আমাদের যে আরবিসি আছে, আরবিসি প্রতি 4 মাস পর পর মানে ব্লাড সব আবার রিপ্লেস হয়। তার মানে এই যে আমাদের সেলগুলো আছে, সব সেলই এমন ভাবে মডিফাইড থাকে যে এটা কিছুদিন পরে মারা যায়। যেমন আরবিসির ক্ষেত্রে, আরবিসির জন্য 120 দিন হচ্ছে এর আয়ু, 120 দিন পরে সে মারা যায়। ডাব্লিউবিসির মধ্যে এরকম নাম পড়ছো তোমরা, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। প্লাটিলেট নাম পড়ছো, প্লাটিলেটের ক্ষেত্রে হচ্ছে 5 থেকে 9 দিন, 5 থেকে 9 দিন পরে এটা মারা যায়। এরকম ভাবে সেলগুলা পূর্ব নির্ধারিত ভাবেই মৃত্যু হয়। এই পূর্ব নির্ধারিত মৃত্যু যদি না হইতো তাহলে মানুষের টিউমার ক্যান্সার হতো। তো এটা নিয়ে আলোচনা আছে অধ্যায় 2 এর মধ্যে, আমরা এখানে পড়বো। আপাতত জাস্ট মুখস্থ রাখো যে কে ভূমিকা রাখে মাইটোকন্ড্রিয়া। এগুলো তোমার মনে রাখতে হবে, মানে আলটিমেটলি বায়োলজিতে আসে বোঝার অনেক কিছু ফিল করার আছে। আর আমি বেশি ফিল করতে পারছি মেডিকেলে, যতটুকু আসার আগে যতটুকু ফিল করতে পারছি, আসার পরে তত বেশি ফিল করতে পারছি। কারণ এখন আসার দেখি সবই যা পড়ছি ইন্টারমিডিয়েটে, এইচএসসি তে যা পড়ছি মেডিকেলে তাই পড়ায়, শুধু এখানে ইংলিশ এবং রিলেট করে পড়ায়। ধরো আগে একটা জিনিস পড়ছি, প্রথম অধ্যায়ে এক জিনিস ছিল, অষ্টম অধ্যায়ে এক জিনিস ছিল, মিলাইতে পারি নাই। এখন এখানে এসে মিলানোটা সহজ বেশি হয়েছে, কারণ আমি এখানে ভিজুয়ালাইজ করতে পারতেছি
ধরে দেখতে দেখতে পারতেছি যে আসলে তো এরকম হয়। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার কাজ হলো এটা রক্ত কণিকা এবং হরমোন উৎপাদনে সহায়তা করে। ক্যালসিয়াম, পটাশিয়াম, বিভিন্ন আয়ন টায়ন আছে, এগুলো সঞ্চিত রাখা, এগুলো লাগবে না। কি কি আয়ন সেটা দরকার নাই। মাইটোকন্ড্রিয়া যদি ডিসঅর্ডার হয়, মাইটোকন্ড্রিয়া ঠিক মতো মাইটোকন্ড্রিয়ার ডিএনএটা মিউটেশন হয়ে যায়, তখন মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের কারণে 100টা রোগ হয়। এটা ইম্পর্টেন্ট। কয়টা রোগ? 100টা রোগ। এবং কি কি রোগ? পার্কিনসন, অ্যালজাইমার, টাইপ 1 ডায়াবেটিস। গেল। এটা এখানে দেখো, টাইপ 1 ডায়াবেটিস, নট টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 এর মধ্যে একটা স্টার দাও, কারণ পরীক্ষা অপশনে দিবে পার্কিনসন, অ্যালজাইমার, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। আনসার হবে টাইপ 2 ডায়াবেটিস। মানে কোনটা নিচের কোনটি? মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার না। শেষ। তারপরে যাও এন্ডিওসিন বা এটা তো অলরেডি পড়াই ফেলছি, এটা তো প্রথমত মানে একদম ফার্স্টই ছিল, তো এটা বাদ। এটাও তেমন কিছু নাই। এখান থেকে যে লাইনটা আমি অলরেডি পড়াইছি সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বহির্গঠন রক্ষণাত্মক, আর অন্তর্গঠন কর্মবিধায়ক। শেষ। মাইটোকন্ড্রিয়া ডান। এবার আসো প্লাস্টিড। মাইটোকন্ড্রিয়াতে কি লাগবে? ভৌত গঠন লাগবে। কাজটা খুবই গুরুত্বপূর্ণ, কাজ আসবে এমসিকিউতে, আর ভৌত গঠন আসবে সিকিউতে। তারপরে যাও প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে উদ্ভিদের একটা সজীব বর্ণাধার অঙ্গ, এবং কি নিয়ে গঠিত? এটা হচ্ছে সাইটোপ্লাজমের সবচেয়ে বড় অঙ্গ। সাইটোপ্লাজমস্থ সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম প্লাস্টিড। সর্বপ্রথম প্লাস্টিড কে দেখতে পান? আনসার হচ্ছে শিম্পার। এই শিম্পারের নাম কিন্তু এডমিশন টেস্টে আসছে। তার মানে এমন না যে সবকিছু আসে না, তবে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আসে। চাল লাগবে না। শিম্পার সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন এবং তার নাম দেন ক্লোরোপ্লাস্ট। তো এখানে কিন্তু এটা দরকার, শিম্পারের নামটা। লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম প্লাস্টিড। তারপরে এখান থেকে পড়ার জিনিস হচ্ছে ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, প্রাণী কোষে প্লাস্টিড নাই। তা আছে কার কোষে? উদ্ভিদ কোষে। নীলাভ সবুজ শৈবালে আমরা জানি, নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের জীব? আনসার হচ্ছে মনেরা রাজ্যের জীব। 9-10 পড়ছো। মনেরা রাজ্যের জীবদের কি কোনো ধরনের অঙ্গাণু আছে? নাই তো। তো কোনো অঙ্গাণুই নাই, আবার প্লাস্টিড কেমনে আছে? আনসার হচ্ছে, এই যে মনেরা রাজ্যের জীব হওয়া সত্ত্বেও তার মধ্যে প্লাজমা মেমব্রেনটা, যে প্লাজমা মেমব্রেন সেটা তো আছে। প্লাজমা মেমব্রেনটা ভিতরের দিকে ঢুকে 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 থাইলাকয়েড তৈরি করে ফেলছে। আমরা তো প্লাস্টিডের এই গঠনটা দেখছি। প্লাস্টিডের ধরো এই গঠন, এরকম ভাবে গঠন আছে। কারণ এদের যে যেটা হয় মনের রাজ্যের জীবদের, এদের যে প্লাজমা মেমব্রেনটা আছে সেটাই এরকম ভাবে তৈরি করে ফেলে। এটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড। থাইলাকয়েড গুলা, এই যে থাইলাকয়েড বানাইছে একটা, থাইলাকয়েড বানাইছে। এই থাইলাকয়েড গুলাই ক্লোরোফিল ধারণ করে এবং তাদের থেকেই, মানে তারাই খাদ্য তৈরি করতে পারে। তার মানে এদের কিন্তু প্লাস্টিড নাই, বাট ক্লোরোফিল আছে এবং থাইলাকয়েড আছে, যার কারণে এরা খাদ্য তৈরি করতে পারে। জিনিস নাই কিন্তু অ্যাক্টিভিটি আছে। তারপরে যাও প্লাস্টিড। প্লাস্টিডকে আমরা এবার ক্লাসিফাই করব। 99 লিউকোপ্লাস্ট বর্ণযুক্ত হলে সেটাকে ভাগ করা যায় ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্ট হয় সবুজ কালারের, ক্রোমোপ্লাস্ট হয় বাকি কালারের। এখন দেখো রোডোপ্লাস্ট, মানে বাকি কালার তো, এখন কালার তো আছে আরো অনেক কালার, তাই না? যদি লাল কালার হয় তাহলে বলে তাহলে রোডোপ্লাস্ট, যদি বাদামি কালার হয় তাহলে বলে ফিওপ্লাস্ট, যদি হলুদ কালার হয় তাহলে বলে জ্যান্থোপ্লাস্ট, যদি কমলা কালার হয় তাহলে বলে কেরাটিনোপ্লাস্ট। ডান। লিউকোপ্লাস্টকে আবার 3 ভাগে ভাগ করা যায়। লিউকোপ্লাস্ট আমরা তো জানি, লিউকোপ্লাস্টের কাজ কি? খাদ্য সঞ্চয় করা। মানে যেটা পড়ছো, খাদ্য সঞ্চয় করা। যদি শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে তাহলে বলে অ্যামাইলোপ্লাস্ট। প্রোটিন হইলে এলিউরোপ্লাস্ট, স্নেহ হইলে ইলায়োপ্লাস্ট। এই অ্যামাইলোপ্লাস্ট আছে আলু, ভুট্টা বীজ, সূর্যমুখী বীজ। প্লাস্টিডকে 3 ভাগে ভাগ করা যায়। তো এই ক্লাসিফিকেশন আমরা পড়েই ফেলছি, এখানে আলাদা করে বলার তো কিছু নাই। বাদ। লিউকোপ্লাস্টের থেকে আসো। লিউকোপ্লাস্টের পড়া লাগবে যে লিউকোপ্লাস্ট হয় সাদা বা বর্ণহীন। কেন বর্ণহীন হয়? কারণ এখানে সূর্যের আলো পৌঁছায় না। ওকে। তো আমরা ক্লাসিফিকেশনটা দেখো পড়ছি, অ্যামাইলোপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। এটা পড়া হয়ে গেলে আমাদের আর আলাদা করে এই জিনিস পড়া লাগে না। আমাদের এই টপিক কিন্তু না পড়লেও চলতেছে। শেষ।
তারপরে যাও ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের মধ্যে কোনটা কি কালার, এই কালারটা গুরুত্বপূর্ণ, মনে রাখাটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আহ ক্রোমোপ্লাস্ট কোথায় দেখা যায়? ফুলের পাপড়ি, রঙিন ফল এবং বীজ, গাজরের মূল। এই জিনিসটা ইম্পর্টেন্ট। এছাড়া টমেটোর মধ্যে, এটা কৃষি ভার্সিটি পরীক্ষার জন্য একটা পেইড কোয়েশ্চেন, কৃষি ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে। টমেটোর মধ্যে যে টমেটোর কালার ওই লাল টাইপের বা লাল কমলা হওয়ার কারণ কি? আনসার হচ্ছে লাইকোপিন নামক রঞ্জক। এটা কোনো বইয়ে নাই, কোনো বায়োলজি বইয়ে নাই, কিন্তু কৃষি ভার্সিটিতে আসে। তারপরে ক্রোমোপ্লাস্ট এখানে আর কি, ক্রোমোপ্লাস্ট হচ্ছে কি প্রথম থেকে আকর্ষণ করে জানো তোমরা? ফুলের পাপড়ির রং বিভিন্ন কালারফুল হওয়ার কারণ কি? কারণ কারণ হচ্ছে রঞ্জক, অ্যান্থোসায়ানিন বিটা সায়ানিন রঞ্জকের উপর নির্ভরশীল। যদি কোষ রসের পিএইচ ক্ষারীয় হয় তাহলে ফুলের রং হয় নীল, অ্যাসিড হইলে হয় লাল, আর নিউট্রাল হইলে হয় বেগুনি, বেগুনি অথবা কালচে। যা আমাদের সময় গুচ্ছ পরীক্ষা আসছিল। পিএইচ যদি নীল হয় বেগুনি হয় তাহলে, যদি নিউট্রাল হয় তাহলে কালার কি হবে? বেগুনি, কালচে, লাল। এই জিনিসটা মাথায় রাখা লাগবে। এটা সবগুলোই লাগে, বাট বাকিগুলো তো তুমি পারবা ইজিলি। কারণ অ্যাসিড লিটমাস পেপারেও লাল দেয়, ক্ষার লিটমাস পেপারেও নীল দেয়, এটা মনে রাখার কোনো বিষয় না। বিষয় হচ্ছে জাস্ট এটা। তারপরে যাও ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে আসলে মেইন, কারণ ক্রোমোপ্লাস্ট লেফোপ্লাস্ট থেকে সিকিউতে আসার মতো কিছু নাই, এমসিকিউ আসবে। ক্লোরোপ্লাস্টে সিকিউতে আসে। এবং ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণ যেহেতু, সুতরাং সবুজ বর্ণ হওয়ার জন্য নিশ্চয়ই কোনো না কোনো পিগমেন্ট আছে। ইয়েস, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল। এই পিগমেন্ট গুলা বা রঞ্জক পদার্থ গুলা আমাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে। ক্লোরোফিল এ, বি, ক্যারোটিন, জ্যান্থোফিল। ওকে, ডান। ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা অধিক মাত্রায় ধারণ করে বলে এরা সবুজ বর্ণের। আর কিছু লাগে না। সিম্পারটা পড়লো। সিম্পার হচ্ছে, লক্ষ্য করেন যে ক্লোরোপ্লাস্ট সর্বপ্রথম সিম্পার উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট রক্ষা করেন। সিম্পার কথা তো অলরেডি বলছি, আগের পৃষ্ঠাতেও ছিল। একই জিনিস বারবার তাকে লাভ নাই, এখানে রাখলাম। তারপরে যাও কোষের রান্নাঘর। যেহেতু সে খাদ্য প্রস্তুত করে, আর রান্নাঘরে কি হয়? খাদ্য প্রস্তুত হয়। সুতরাং কোষের খাদ্যঘর বা রান্নাঘর বা কিচেন বললে কি আনসার দিবা? ক্লোরোপ্লাস্ট আনসার দিবেন। শর্করা জাতীয় খাদ্যের রান্নাঘর বলা হয় ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার। এটা শক্তি রূপান্তরের অঙ্গাণু। তাহলে দেখো, শক্তি রূপান্তরের অঙ্গাণু হলো ক্লোরোপ্লাস্ট। শক্তি তৈরির অঙ্গাণু কোনটা? মাইটোকন্ড্রিয়া। এই আর কি। তারপরে যাও মাইটোকন্ড্রিয়ার সংখ্যা, মাইটোকন্ড্রিয়া না, ক্লোরোপ্লাস্টের সংখ্যা কয়টা থাকে? উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে 10 থেকে 40টা থাকে। এটা লাগবে। আকৃতি। আকৃতি পেয়ালা আকৃতির, সর্পল আকৃতির, জালিলাকার, তারকাকার। এই যে কোনটা কোন আকার, এটা মনে রাখা লাগবে। এটা কেমনে মনে রাখবো? মনে রাখার তো ট্রিক্স থাকলে ভালো হয়। দেখো, তুমি যদি CHA পড়ো, এলটাকে স্কিপ মারো, তাহলে কি হয়? চা হয় না? চা, চা কই রাখি আমরা? চায়ের কোনো পেয়ালার মধ্যে রাখি। তাহলে চা রাখি পেয়ালার মধ্যে, পেয়ালা আকৃতির চা। শেষ। তারপরে স্পাইরাল অর্থ যে সর্পিল, এ তো জানোই। স্পাইরাল খাতা, স্পাইরাল বাইন্ডিং দেখছো না? খাতার সাইডে যে হচ্ছে স্পাইরাল বাইন্ডিং। তাহলে সর্পিল, স্পাইরাল, এই হচ্ছে ট্রিক্স। তারপরে কাউকে যদি কুকুর কামড়ায়, ডগ কামড়ায়, কামড় দেয়, তাহলে কি রোগ হয়? জলাতঙ্ক। জলাতঙ্কের জলা থেকে জালিকাকার। শেষ। তারকাকার সেই কোনটা? তারকা, তারকা যখন কোন ইমোজি দাও, এই তারকার ইমোজি কি? জিগজ্যাগ, জিগজ্যাগ না? জিগজ্যাগ, জিগজ্যাগ। তাহলে তারকার জন্য জিগজ্যাগ, জিগজ্যাগ থেকে মনে রাখবা জিগনেমা। শেষ। এটা আসতেছি। আর এটা হচ্ছে গোলকাকার। ফিটোফোরা। ফুরা, ফুরা, কারো যদি ফুরা হয়, ফুরা গুলা কি গোল হয়ে থাকে না? তাহলে ফুরা হয় গোল। আর এই যে মেডিকেল ভর্তি পরীক্ষায় এটা আসছে, এবং এটা আসা খুবই যুক্তিযুক্ত। কারণ আমাদের পঞ্চম অধ্যায় একটা অধ্যায় আছে এই এই ওলোথ্রিক্স এর উপরে। একটা অধ্যায় আছে ওলোথ্রিক্স এর উপরে। তো এটার কিসে? ফিতা বা আংটি
আকৃতির অথবা গার্ডল আকৃতির, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যাও আকার। আকার টাকার পরে মাথায় নষ্ট করে লাভ নাই। উৎপত্তি। উৎপত্তি তোমার এই যে যেটা দাগানো আছে সেটা, যদি আমরা সূর্যালোক না পাই তাহলে ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়, আর যদি সূর্যালোক পাই তাহলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। ক্লোরোপ্লাস্টিড গুলা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। তো এবার আসো ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন, এটা রিটেনে আসে, পরীক্ষা আসলে এই চিত্রটা আঁকবা। তো প্রথমে আবরণী ঝিল্লি, এটাও দুই স্তর বিশিষ্ট, বাট এখানে ফসফোলিপিড টিপিড থাকে না, এখানে থাকে গ্লাইকোসিল গ্লিসারাইড। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, কারণ এটাই হচ্ছে একমাত্র ব্যতিক্রম, গ্লাইকোসিল গ্লিসারাইড। এরপরে যাও, এখানে কয়টা প্রকোষ্ঠ থাকে? প্রকোষ্ঠ থাকে, আচ্ছা, প্রথম কথা, এখানে কয়টা আবরণ থাকে? দুই লেয়ার। এই যে এটা একটা লেয়ার, এটা আরেক লেয়ার, এইটা এক লেয়ার, এটা আরেক লেয়ার, দুই লেয়ার। তাহলে এখানে প্রকোষ্ঠ কি কি আছে? এটা একটা প্রকোষ্ঠ, বহিঃপ্রকোষ্ঠ, এটা মধ্য প্রকোষ্ঠ, আর এটা অন্তঃপ্রকোষ্ঠ। তার মানে প্রকোষ্ঠ আছে তিনটা। এখানে একটা কথা লিখে আছে তিন মেমব্রেন দ্বারা, এটা স্কিপ মারবা, এটা কোনো দরকার নাই, এটা দিলে কনফিউশন ক্রিয়েট হবে। তাহলে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট একটা অঙ্গাণু, দুই স্তর বিশিষ্ট আবরণী, শেষ। তারপরে যাও স্ট্রোমা বা ম্যাট্রিক্স। এই যে অন্তঃস্তরের ভিতরে যে অংশটুকু আছে ম্যাট্রিক্স হিসাবে, এটার নামই হচ্ছে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স এর নাম প্লাস্টিডের জন্য কি? স্ট্রোমা। স্ট্রোমার মধ্যে কি আছে? স্ট্রোমার মধ্যে রাইবোজোম আছে, অসমোফিলিক দানা আছে, ডিএনএ আরএনএ আছে। তারপরে কথা, স্ট্রোমার মধ্যে কি হয়? সালোক সংশ্লেষণ বিক্রিয়া হয়। কোন অংশ? আমরা পড়ছিলাম সালোক সংশ্লেষণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা আলোক বিক্রিয়া এবং একটা অন্ধকার বিক্রিয়া। মেনটেনে পড়ছিলাম, মনে আছে? সেই যে আলোক বিক্রিয়া, আলোক বিক্রিয়া তো আলোক বিক্রিয়া আছে। অন্ধকার বিক্রিয়ারে আবার তিন ভাগে ভাগ করা যায় না? C3, C4, ক্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, এগুলো এইসব লিখতেছে। আলোক বিক্রিয়াটা সংঘটিত হয় থাইলাকয়েডের মধ্যে, আর অন্ধকার বিক্রিয়াটা সংঘটিত হয় স্ট্রোমার মধ্যে। তাহলে সালোক সংশ্লেষণ কার্বন বিচরণের মাধ্যমে শর্করা উৎপাদন, বা যেটাকে আমরা অন্ধকার বিক্রিয়া পড়ছিলাম 9-10-এ, প্রশ্ন হিসেবে অন্ধকার বিক্রিয়া আসতে পারে। সালোক সংশ্লেষণের অন্ধকার বিক্রিয়া, কার্বন বিচরণের মাধ্যমে শর্করা উৎপাদন, এটা ঘটে থাকে কোথায়? স্ট্রোমার মধ্যে। দেন তারপরে যাও থাইলাকয়েড, দেখো গ্রানাম। থাইলাকয়েড কোনটা আবার? এই যে থাইলাকয়েড, থালার মতো দেখতে। ধরো খাদ্য তৈরি হইতেছে, খাদ্য তৈরি হওয়ার জন্য প্লেট লাগবে না? বা খাদ্য তৈরি মানে উৎপন্ন হওয়ার পরে কই রাখবা? প্লেটের মধ্যে তো রাখবা। এই যে একটা প্লেট, এটা একটা থাইলাকয়েড যেটা দাগাইছি। এরকম যদি অনেকগুলো থাইলাকয়েড মিলে একটা গঠন তৈরি করে তাহলে সেটাকে বলা হয় গ্রানাম। তাহলে এই হচ্ছে একটা থাইলাকয়েড, আর এই হচ্ছে পুরোটা গ্রানাম। থাইলাকয়েডের মধ্যে কি আছে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, ক্যারোটিন। তারপরে কথা, এদেরকে একসাথে কি বলা হয়? কোয়ান্টোজোম বলা হয়, কারণ দেখতে একটা স্ফটিকাকার দানার মতো দেখায়। স্বাভাবিকভাবে প্লাস্টিডের মধ্যে যে ইয়াগুলা থাকার কথা, পিগমেন্ট বা রঞ্জকগুলা থাকার কথা, ওগুলো কোথায় থাকে? থাইলাকয়েডের মধ্যে থাকে, যেখানে খাদ্য প্রস্তুত হবে। তো এই যে পিগমেন্ট গুলা, কি কি পিগমেন্ট? ক্লোরোফিল এ, বি, জ্যান্থোফিল, ক্যারোটিন, এই চারটা পিগমেন্ট, এদেরকে একসাথে, এদেরকে স্ফটিকাকার বস্তু মনে হয়, এদেরকে কোয়ান্টোজোম বলা হয়। ওকে, তারপরে এরকম ভাবে অনেকগুলা থাইলাকয়েড, অনেকগুলা থাইলাকয়েড একটার পরে একটা মিলে যেটা তৈরি করে, এই পুরাটাকে বলা হয় একটা গ্রানা। এই হচ্ছে কথা, 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে তৈরি করে একটা গ্রানা। সংখ্যাভিত্তিক ইনফো হইলেও প্রথম অধ্যায় সংখ্যাভিত্তিক ইনফো আসলে পড়া লাগে, কারণ এই অধ্যায়ের প্রতি না, তোমরা দেখবা যে অফলাইন যেসব টিচার আছেন ওনারা মানে এই অধ্যায়ের প্রতি এত বেশি ফেটিস থাকেন ভাই, এই একটা অধ্যায় পড়াইতে 2 মাস। বায়োলজির অধ্যায় আছে 24টা বা 26টা, মানে একটা অধ্যায় আছে 3টা পার্ট নিয়ে গঠিত, তো 26টা বলা যায়। 26টা অধ্যায় পড়ার জন্য তোমার আছে টাইম কত মাস? এইচএসসি পরীক্ষার আগে, এইচএসসি পরীক্ষার আগে তো পড়লে হবে না, টেস্টের আগে পড়তে হবে। টেস্টের আগে কয় মাস? 18 মাস যদি ম্যাক্সিমাম টাইম পাও,
26টা অধ্যায় যদি 18 মাস পড়তে টাইম পাও, একটা অধ্যায় যদি 2 মাস পড়ে ফেলতো, বাকি অধ্যায় কোন সময় পড়বা? এই অধ্যায় একটু পড়তে হয় আর কি, মানে টিচাররা এই অধ্যায় বেশি পছন্দ করেন, ওনাদের ফেভারিট অধ্যায়, সব সব টিচারের ফেভারিট অধ্যায়। 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে তৈরি করে গ্রানাম, এবং অনেকগুলা গ্রানাম, কয়টা গ্রানাম, 40 থেকে 60টা। অনেক, মানে গ্রানাম হচ্ছে এক বচন, আর গ্রানা হচ্ছে বহু বচন। এটাও সেম, কোনো কিছুর নামের শেষে যদি আম থাকে, তাহলে এটাকে রিপ্লেস করে আ লিখতে হয়। এক বচনে আ, বহু বচন, এক বচনে আম, বহু বচনে আ হয়। গ্রানাম, গ্রানা। প্রতিটা ক্লোরোপ্লাস্টে কয়টা গ্রানা থাকে? 40 থেকে 60টা গ্রানা থাকে, শেষ। স্ট্রোমাল এমিলি, এই যে আমাদের গ্রানাগুলো আছে, গ্রানাগুলোর যে কানেকশন, সেগুলাকে বলা হয় স্ট্রোমাল এমিলি। কেন, জাস্ট আমি পয়েন্ট, মানে যখন লিখে লিখবা তখন তো স্ট্রোমাল এমিলি পয়েন্টটা লিখতে হবে, জাস্ট এটা লিখবা যে গ্রানাগুলার কানেকশন, শেষ। ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেজ। ফটোসিনথেটিক ইউনিট কয়টা থাকে? কথা হলো ফটোসিনথেটিক ইউনিট মানে কি বোঝায়? মানে এখানের মধ্যে যেসব রঞ্জক পদার্থ আছে সেসব রঞ্জক পদার্থ থাকবে। তো প্রতি ইউনিটে কি থাকে? ক্লোরোফিল এ, বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, 300 থেকে 400টা অণু। আর আছে ডিএনএ, রাইবোজোম, নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে। এই ডিএনএ না থাকলে ফটোসিনথেসিস করা সম্ভব হইতো না। মাইটোকন্ড্রিয়ার সময় কি পড়ছিলাম? এই যে মাইটোকন্ড্রিয়ার ডিএনএ যদি না থাকতো, মাইটোকন্ড্রিয়ার পক্ষে কোষ শোষণ করা সম্ভব হইতো না। তার মানে নিজস্ব ডিএনএ না থাকলে মাইটোকন্ড্রিয়া অচল, ক্লোরোপ্লাস্টও অচল। এখানে বলছে ক্লোরোপ্লাস্টের জিনোমে 120 থেকে 160 কিলো বেস থাকে। এটা কি বলছে তুমি এখন বুঝবা না, যখন কোডিং পড়াবো। কোডিং মানে প্রোগ্রামিং এর কোডিং না, আইসিটি কোডিং না। আমাদের এই অধ্যায়ে লাস্টে আছে কোডিং। এই কোডিং যখন পড়বা তখন জিনিসটা বুঝতে পারবা। জাস্ট মুখস্থ করো আপাতত, আপাতত সংখ্যাভিত্তিক ইনফো, যে কয়টা প্রোটিনের জন্য কোডিং সিকোয়েন্স আছে। দেন ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ জিনিস না। তুমি এখান থেকে জাস্ট মুখস্থ রাখবা ক্লোরোপ্লাস্টে কত পার্সেন্ট ক্লোরোফিল এ থাকে আর কত পার্সেন্ট ক্লোরোফিল বি থাকে। 75 আর 25। এই 75 আর 25 দেখলে কেমিস্ট্রি একটা জিনিস মনে হয়, 19-এ পড়ছো। বিউটেন থাকে 75% আর প্রোপেন থাকে 25%। মনে আছে কোথায় এটা? এলপিজির মধ্যে। যাই হোক, যখন তোমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বা, ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়ন, সেখানে দেখবা এই টপিকটার কথা। তারপরে যাও ক্লোরোপ্লাস্টের কাজ। কাজ কি? প্রথম কথা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ কি? খাদ্য তৈরি করা, শোষণ করা জাতীয় খাদ্য তৈরি করা। খাদ্য তৈরি করার জন্য কি করতে হয়? এই জিনিসগুলা পড়বা যখন আমরা নবম অধ্যায় পড়বো, তখন এই টপিকটা আছে নবম অধ্যায়। এটা এখন বোঝাইলে কিছু বুঝবা না। সৌরশক্তিকে জৈব শক্তিতে রূপান্তর করা, হ্যাঁ। সৌরশক্তিকে খাদ্য বানাচ্ছি, মানে জৈবিক শক্তিতে রূপান্তর করতেছি। এগুলা তৈরি করা, এডিপি কে এটিপি তে রূপান্তর করা। ফটোফসফোরাইলেশন, আশা করি তোমরা ইতিমধ্যে তোমাদের আইডিয়া আছে। কারণ সালোক সংশ্লেষণের আলোক বিক্রিয়ার যে প্রধান স্টেপ, সেটাই হচ্ছে ফটোফসফোরাইলেশন। এইগুলা তো আছেই, সিম্পল কথাবার্তা। এখানে একটা নতুন কথা আছে, সেটা হচ্ছে এই যে পাস, সালোক শোষণ বা ফটো রেসপিরেশন ঘটাতে সহযোগিতা করা, এবং এইটার ক্ষেত্রে কে কে ভূমিকা রাখে? তিনটা জিনিস ভূমিকা রাখে। এক, প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। দুই, মাইটোকন্ড্রিয়া। তিন, পারক্সিজোম। যখন অধ্যায় 9 পড়বো, তখন ফটো রেসপিরেশন সম্পর্কে বিক্রিয়া টিক্রিয়া সহ ডিটেলস পড়বো। জিনিসটা কি? জিনিসটা হলো, নর্মালি কি হওয়া উচিত? উদ্ভিদ যখন সূর্যের আলো পায়, সূর্যের আলোর সহযোগিতায় সে অক্সিজেন বানাবে, মানে অক্সিজেন তৈরি করবে, কার্বন ডাই অক্সাইডকে মিলে কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন তৈরি হবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এটা নর্মালি হওয়া উচিত। বাট এখানে সালোক শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনটা উল্টা কার্বন ডাই অক্সাইড হয়ে যায় সূর্যের আলোকের প্রভাবে। এই যে প্রসেস, এই প্রসেসটার নামই হচ্ছে সালোক সংশ্লেষণ। আপাতত এতটুকু জানা থাকো, কারণ একই চ্যাপ্টারের মধ্যে যদি দুনিয়ার সব ইনফো নিয়ে আসতে চাও, তখন মনে হবে সবই কঠিন। তাহলে এটা নিয়ে আমরা পড়বো কোথায়? অধ্যায় 9-এর মধ্যে রাখলাম। তারপরে যাও
ক্লোরোপ্লাস্টের বহির্গঠন এবং অন্তর্গঠনের কাজের সম্পর্ক এসব লাগবে না, অলরেডি বলে ফেলছি সবকিছুর ক্ষেত্রেই। বাইরের যে বাউন্ডারিটা থাকে সেটা হচ্ছে জাস্ট ভিতরের অংশকে রক্ষা করে, আর ভিতরের অংশ কাজ করে, আসল কাজ করে। মানে ভিতরের অংশ আসল কাজ করে। ক্লোরোপ্লাস্টের অন্তর্গঠন কর্মবিধায়ক, আর বহির্গঠন রক্ষণাত্মক। এর বাইরে আসলে এখানে পরীক্ষা আসার মতো কিছু নাই। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের পার্থক্য, পার্থক্য একবার রিডিং দিবে, এতক্ষণ যা পড়াইছি সেটাই এখানে আছে, এর বাইরে একটা কথাও নাই। ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে সাদৃশ্য, সাদৃশ্য অনেক কিছুতেই আছে। দেখো দুইটা অঙ্গাণুতেই ইটিসি বিদ্যমান এবং এটিপি উৎপাদন ঘটে। আর বাকিগুলো তুমি জানো, এমনিতে বলার সময় নষ্ট করতেছি না। এগুলো আসলে পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না। লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, এইসব জিনিস অলরেডি, এটা কিন্তু আমি ক্রস দিছি, স্টার চিহ্ন না, ক্রস চিহ্ন। তারপরে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের মধ্যে তুলনামূলক পার্থক্য, এগুলো 9-10 আসতো, বুঝছো? ইন্টারনাল বায়োলজিতে এত কঠিন জিনিস আছে যে এত সহজ জিনিস আসলে আসবে না পরীক্ষায়। তাও একবার পড়ে নিও জাস্ট, টপিক গুলা। যদি পরীক্ষা, ছোট ছোট পরীক্ষা হয় কলেজে, সিটি টেস্ট হয়, অথবা মানে এমন কিছু থাকে যেটা খুব সহজ সিলেবাস, তখন হয়তো আসতে পারে আর কি। একবার জাস্ট রিডিং, এটা শেষ। কোনো কোয়েশ্চেন থাকলে ইনস্ট্যান্ট তখনই বললো। আচ্ছা, কোষ কঙ্কালটা পড়া বাকি আছে, এদিকে আছে পারক্সিজম। পারক্সিজমটা পড়ায় যায়, তারপরে যাচ্ছি কোষ কঙ্কালে। পারক্সিজম, এটা কোথায় বেশি থাকে? প্রথম কথা হচ্ছে 9-10 জীবন এটার নাম শুনুন নাই। পারক্সিজম আমার কি জিনিস বলতেছি। পারক্সিজম কোথায় থাকে বেশি? প্রাণীর কিডনি এবং লিভার কোষে বেশি থাকে। ওই থেকে তৈরি হয়, সবই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় আসলে। এবং এটা একটা এক আবরণী বিশিষ্ট। এখানে যে এনজাইমটা থাকে সেই এনজাইমের নাম ক্যাটালেজ এনজাইম। তুমি এখানে সবকিছু একটা জিনিস দিয়ে মনে রাখতে পারবা, সেটা হচ্ছে কিলিকেট। কি ফর কিডনি, লি থেকে লিভার, তাহলে কিডনি এবং লিভারের মধ্যে বেশি থাকে। ক্যাট ফর ক্যাটালেজ, তাহলে ক্যাটালেজ হলো এর প্রধান এনজাইম। তারপরে এই ক্যাটালেজ এনজাইম দিয়ে সে আসলে কি করে? যার নাম পারক্সিজম কেন হয়েছে? কারণ সে পারক্সাইড কে ভাঙে। যেহেতু সে পারক্সাইড কে ভাঙে, তাহলে তার নাম পারক্সিজম। পারক্সাইড কোনটা আবার? এই যে H2O2 আছে, এটাকে ভেঙে H2O+O2 তৈরি করা হলো পারক্সিজমের কাজ। ওকে, তাহলে ক্যাটালেজ এনজাইম কি কাজ করে? H2O2 কে ভেঙে H2 এবং O2 উৎপন্ন করে। শেষ। তারপরে কোএনজাইম এনএডি পুনরুৎপাদনে ভূমিকা রাখে। ডিএনএ এবং আরএনএ নাইট্রোজেন ক্ষারক ভাঙতে সাহায্য করে, পুনরুৎপাদনে সহায়তা করে। দেখো এই এনএডি মানে কি? এনএডি মানে হচ্ছে ভিটামিন B2। আচ্ছা, ডিএনএ এবং আরএনএ নাইট্রোজেন ক্ষারক ভাঙতে এবং পুনরুৎপাদনে সহায়তা করে। ডিএনএ আরএনএ নাইট্রোজেন ক্ষারক কোনটা? এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। এগুলোর কথা মনে আছে? এগুলাকে ভেঙে ফেলতে সাহায্য করে, আবার একই সাথে গড়তেও সাহায্য করে কে? পারোক্সিজম। এই ব্যবহারগুলো মনে রাখতে হবে। এই অধ্যায় অনেক কঠিন, মানে এটা আমি মানি। এবং এই অধ্যায় যদি সার্ভাইভ করে ফেলতে পারো, ধরো কেউ মেডিকেল টার্গেট, যদি এই অধ্যায়টা সার্ভাইভ করে ফেলতে পারে, আর একটা অধ্যায় আছে অধ্যায় 4, এই দুইটা অধ্যায় যদি সার্ভাইভ করে ফেলতে পারে, তাইলে ইনশাল্লাহ মেডিকেলের জন্য তারা কিছু আর সমস্যা হবে না। এই দুইটা অধ্যায় আসলে সবচেয়ে বেশি কঠিন। অনেকগুলো মুখস্থ। তো এর মধ্যে একটা কথা হচ্ছে, সে H2O2 কে ভেঙে H2O+O2 বানায়। সেকেন্ডলি, কো এনজাইম এনএডি পুনরুৎপাদনে। থার্ড হচ্ছে ডিএনএ এবং আরএনএ নাইট্রোজেন ভাঙতে এবং পুনরুৎপাদনে সহায়তা করে। শেষ। পারক্সিজম ডান, পারক্সিজম ডান। তারপরে যাও গ্লাইওক্সিজম। গ্লাইওক্সিজম কি করে? স্নেহ পদার্থ বিপাকে এনজাইম ধারণ করে, এটা হচ্ছে মেইন ফার্স্ট। তারপরের কথা, কোথায় পাওয়া যায়? মুখস্থ। বীজের লিপিড সঞ্চয় কোষে এদেরকে দেখা যায়। এবং কই থেকে সৃষ্টি হয়? সবই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসলে সৃষ্টি হয়। তো এই যে লাইনগুলো দাগাইলাম, মুখস্থ করতে হবে। এনজাইমের নাম, এটা হচ্ছে নাইস টু নো, যারা অনেক ভালো পারো তারা পড়বা। আইসোসাইট্রেট লাইগেজ, ম্যালেট সিনথেটেজ, গ্লাইকোলো অক্সিডেজ এবং ক্যাটালেস। দেখো ক্যাটালেস কিন্তু এখানেও আছে, পারঅক্সিজমেও ছিল। আচ্ছা ডান। তো এর কাজটা কি? কাজটা, আমাদের প্রধান যে কাজটা, এটা ইম্পর্টেন্ট বেশি। প্রধানত চর্বি বা লিপিড বিপাক নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট।
গ্লাইঅক্সিজোম, প্রথমেই পড়ছি যে স্নেহ পদার্থ বিপাকের এনজাইম ধারণ করে রাখে, এগুলো সব হচ্ছে স্নেহ পদার্থ বিপাকের এনজাইম। সুতরাং স্নেহ আর লিপিড তো একই কথা। তো চর্বি বা লিপিড বিপাক নিয়ন্ত্রণ করা, এটা তো হবেই। তারপরের কথা, লিপিডকে ভাঙতে সহায়তা করে। লিপিডকে ভেঙে লিপিডের যে এনার্জি আছে সেটাকে দিয়ে নিজের খাদ্য তৈরি করার আগ পর্যন্ত এই এনার্জি সাপ্লাই করে রাখতে চায়। তাহলে বীজের অঙ্কুরোদ্গম কালে লিপিড ভাঙে, এবং লিপিড ভেঙে কি তৈরি করে? চিনি তৈরি করে। যে চিনি থেকে পরবর্তীতে সে শক্তি পাবে। কোন চক্রের মাধ্যমে সে শক্তি পায়? গ্লাই অক্সালের চক্রের মাধ্যমে সে শক্তি পায়। এই চক্রটার নাম খ্রিস্টারদম। কোন চক্রের মাধ্যমে সে শক্তি উৎপন্ন করে? আনসার হচ্ছে গ্লাই অক্সালেট। এবং সর্বশেষ কথা, খুব একটা গুরুত্বপূর্ণ না, সেটা হচ্ছে এমিনো অ্যাসিডের বিপাক ঘটে কোথায়? গ্লাই অক্সিজম। ডান। তো পয়েন্ট গুলা কিন্তু, কাজগুলো একটু ভালোই ঝামেলার, এবং এমসিকিউ আসবে। নিচের কোনটি গ্লাই অক্সিজমের কাজ, নিচের কোনটি গ্লাই অক্সিজমের কাজ না, এভাবে দিয়ে ঝামেলা করতে পারে। ডান। গ্লাই অক্সিজম শেষ। এরপরে যাও কোষীয় কঙ্কালের মধ্যে। কোষীয় কঙ্কাল মানে কি? আমাদের যে স্ট্রাকচার, তুমি যদি একটু ভালো করে কোনো ছবি দেখতে চাও, সাইটোস্কেলিটন, আমরা তো সেলকে একদম ফালায় হিসেবে দেখি, মনে হয় যে সেল তো নর্মাল হিসেবে আছে। সেলগুলা কিন্তু এত সিম্পলি থাকে না। এই যে সেলগুলা কিন্তু বিল্ডিং এর মতোই থাকে। সেলগুলাকে দাঁড়ায় রাখতে হয়, পিলার হিসেবে দাঁড় করে রাখতে হয়। এই যে দেখো, এখানে পিলারের মতো দাঁড় করে রাখতে হয়। এই ছবিটাই ভালো আছে। এরকম যদি কয়েকটা ছবি দেখো তাইলে বুঝতে পারবে সেলগুলাকে কিন্তু আসলে দাঁড় করে রাখতে হয়। আর যখন আমি দাঁড় করে রাখতেছি, উম, তখন অবশ্যই একটা কঙ্কাল লাগবে। আমাদের বডির জন্য কঙ্কাল লাগে, এরকম ভাবে এখানেও কঙ্কাল লাগতেছে। তো এখান থেকে মনে রাখাটা, মানে বোঝাটা বেশি সহজ আর কি। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিনটা হচ্ছে কোষীয় কঙ্কালের অন্তর্ভুক্ত। এখানে বিজ্ঞানী টিজ্ঞানীর নাম পড়ে ফেলা যায়। কোল্ডজফের নাম একটা বিজ্ঞানী পড়ল, তিনি সর্বপ্রথম সাইটোস্কেলিটন শব্দটা ব্যবহার করে। কি কি আছে পড়লা। তারপরে মাইক্রোটিউবিউলস এর কাজ: ভৌত গঠন, রাসায়নিক গঠন। মাইক্রোফিলামেন্টের গঠন, কাজ, ইন্টারমিডিয়েটের কাজ, এই আর কি পড়া লাগবে। মাইক্রোটিউবিউলস, দেখো এই হচ্ছে মাইক্রোটিউবিউলস, এটার নাম। মাইক্রোফিলামেন্ট হচ্ছে এটার নাম। আর এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। মাইক্রোটিবিউলস কে আবিষ্কার করেছেন? রবার্টো ফ্রান্সি, না পড়লে চলে, বাদ। ভৌত গঠন, ভৌত গঠন দেখো, জাস্ট এটা হচ্ছে লম্বা, অবশ্যই লম্বা দেখতে মনে হচ্ছে। কোন ধরনের শাখা আছে? শাখা নাই। ফাফা টিউব জাতীয়, ফাফা টিউব জাতীয়। তারপরে আর কিছু লাগবে না। তারপরে রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন থেকে কি পড়বা? যে একটা মাইক্রোটিউবিউলস 13টা প্রোটোটিউবিউল নিয়ে গঠিত। প্রতিটা প্রোটোটিউবিউল আবার ডাইমেরিক প্রোটিন দিয়ে গঠিত। আর প্রত্যেকটা প্রোটিন আবার আলফা বিটা টিউবিউলিন প্রোটিন অণু দিয়ে গঠিত। তাহলে দেখো কিসের ভিতরে কি? মাইক্রোটিউবিউলস এর ভিতরে আছে 13টা প্রোটোটিউবিউল, 13টা প্রোটোটিউবিউলের ভিতরে আছে ডাইমেরিক প্রোটিন, ডাইমেরিক প্রোটিনের ভিতরে আছে টিউবিউলিন প্রোটিন, আলফা বিটা টিউবিউলিন প্রোটিন। শেষ। তো এবার হচ্ছে মাইক্রোটিউবিউলস এর কাজ। কাজটা আসতেছে পরে, গঠনগুলো পড়াই ফেলি। তারপরে যাও মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট থেকে এখানে পেলেভিসের কথাটা পড়লো একটু, কারণ বিজ্ঞানীটা একটু লাগে। এবং এদেরকে অ্যাক্টিন ফিলামেন্ট বলা হয়, কারণ এরা অ্যাক্টিন এবং মায়াসিন নামক প্রোটিন দিয়ে গঠিত। এই যে একটা হয়েছে অ্যাক্টিন প্রোটিন, একটা মায়াসিন প্রোটিন। যখন কোষের কি বলে, পেশি কোষের অধ্যায় পড়াবো, জুলজির অধ্যায় 7, সেকেন্ড ইয়ারে, তখন অ্যাক্টিন এবং মায়াসিন একদম সরাসরি ফিল করে দেখা বলে। অ্যাক্টিন এবং মায়াসিন পেশির মধ্যে কিভাবে আছে, কোথায় আছে। আচ্ছা। তো এখান থেকে গঠন পরে ফেলা শেষ। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থেকে পরের মতো জিনিস কি? এখানে 4 ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে। কি? কেরাটিন, লেমিনিন, নিউরোফিলামেন্ট, ভাইমেন্টিন। এই 4টার নাম মনে রাখতে হবে। অলরেডি কেরাটিনের নাম পড়ছো, কোথায় পড়ছো? লাইসোজোমের মধ্যে পড়ছো।
ওকে, এরপরে আসো কাজগুলা। কাজ মনে রাখা একটু কঠিন, এগুলো সিকিউতে তো আর আসে না, এমসিকিউতেই আসে। এর মধ্যে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কাজ তেমন কোনো কাজই না, পরীক্ষা আসার মতো কিছু নাই। পরীক্ষা আসলে হয় মাইক্রোটিউবুলস আর মাইক্রোফিলামেন্ট, এই দুইটার কাজ নিয়ে ঝামেলা করবে। কি ঝামেলা করবে দেখো, মাইক্রোফিলামেন্টের কাজ প্রত্যেকটার মধ্যে সিস সিস আছে, যেমন সিস, 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 এরকম। ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলনে সহায়তা করে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। যখন কোষ বিভাজন ঘটে, মনে আছে যে অ্যানাফেজ ধাপে সেন্ট্রোমিয়ার গুলা বিভক্ত হয়ে যায়, তখন দুইটা ক্রোমোজোম আলাদা হয়ে যায়, মানে একটা ক্রোমোজোম দুই ভাগে ভাগ হয়ে যায়। এই ক্রোমোজোমটা এদিকে আসা শুরু করে, এই ক্রোমোজোমটা ওদিকে আসা শুরু করে। এই যে বিপরীত মেরুর দিকে চলা শুরু করা, এইটা কার কারণে হয়? মাইক্রোফিলামেন্টের কারণে হয়। আর মাইক্রোটিবিউলস থেকে কি হয়? এগুলো একবার পড়বা, অনেক কাজ লিখে রাখছি, এত কাজ মনে রাখা সম্ভব না। একটা মনে রাখলে, আর একটা যেটা হচ্ছে মাইক্রোটিউব ফিলামেন্টের কাজ না, সেটাই হচ্ছে মাইক্রোটিবিউলস এর কাজ। এভাবে মনে রাখাটা বেশি সহজ। আমি যেটা করতাম মাইক্রোফিলামেন্টের কাজ, এখানে এটা তো সবগুলোর জন্যই সত্য। এইটা হচ্ছে পড়বো, এটা পড়বো, এটা পড়বো, মানে মাইক্রোফিলামেন্টের কাজগুলো পড়ে রাখবো, মাইক্রোটিবিউলস এর কাজ না পড়লে হচ্ছে। এই আর কি, আমাদের কোষীয় অঙ্গাণুগুলো পড়া হয়ে গেছে। দেন নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পরে ক্রোমোজোম, ক্রোমোজোম থেকে ডিএনএ, আরএনএ, এবং এরপরে হচ্ছে মূল পড়া, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। ওকে, আমরা আজকে আর আগাবো না, আজকে এখান পর্যন্ত রাখি, কারণ তোমাদের যতটুকু পড়াচ্ছি এটা কিন্তু ওই দিনই পড়া শেষ করে ফেলি, নয়তো পরে পড়া জমে যাবে। অল্প অল্প করে পড়াচ্ছি যাতে পড়াটা না জমে। কোনো কিছু পড়তে যদি অসুবিধা হয় তাহলে গ্রুপে দিও, আমি সলভ করাই দিব না, তখন এটা করতে এই বেটার হবে। আমার একটা কোয়েশ্চেন ছিল। হম হম, বলো। ভাই, ওই যে ফিজিক্সের যে বিশাল লম্বা লম্বা ক্লাস এক একটা চ্যাপ্টারের, এত হম, লম্বা ক্লাস কি করা দরকার? 27 বেশ আছো, এখন করে ফেললাম, আসলে লাগে। ও, ওগুলা আসলে লাগে। কারণ ফিজিক্স আসলে কঠিন। আমি আমার ইন্টারমিডিয়েট লাইফের অর্ধেক টাইম দিয়েছি ফিজিক্সে, বাকি অর্ধেক টাইম দিয়েছি কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথে। আপনার আপনার সিলেবাস কতদিন শেষ হয়েছিল physics এ? ফার্স্টেই শেষ হয়েছে, অনেক তাড়াতাড়ি শেষ হয়েছে। আমাদের সাথে তো তোমাদের মিলাই লাভ নাই, আমাদের 1 বছরে পুরো এইচএসসি লাইফ কাটাইছি। মার্চ 2022 সালে আমরা শুরু করছিলাম ইন্টারমিডিয়েট পড়াশোনা, মানে কলেজের ওরিয়েন্টেশন ছিল মার্চের 2 তারিখ, মার্চের 4 তারিখ। আর কলেজের যে টেস্ট পরীক্ষা সেটা হয়েছে পরের বছর মার্চের 17 তারিখ। বুঝতে পারতেছো কত ফার্স্ট টাইম গেছে? তোমরা আজকে বেটার টাইম পাবা, কারণ তোমরা এখন শুরু করছো, মানে আরো 1 মাস আগে শুরু করছো। সেটা তোমাদের যদি এইচএসসি ঠিক টাইমে হওয়ার কথা তাহলে হয় এপ্রিল বা মে মাসে হবে, এপ্রিলে হওয়ার কথা। আমাদের তাহলে টেস্ট সিলেবাসটা মানে টেস্ট পরীক্ষা কখন হবে শেষ নেক্সট করা ইয়ার উচিত? ডিসেম্বরে। যদি খুবই ভালো হয়, যদি নেক্সট ইয়ার সেপ্টেম্বর আগস্টের মধ্যে শেষ করতে পারো, আর মিনিমাম তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর এগুলোর মধ্যে শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে শেষ করি আজকের মতো। আল্লাহ হাফিজ।